আমরা বাংলাদেশে যখন আন্দোলন দেখি তখন দেখেছি যে ভারত বিরোধী নানা রকম বক্তব্য হয়েছে, এবং বাংলাদেশে এখন যে বর্তমান সরকার প্রধান আছেন বা সরকারের যারা কর্মকর্তারা আছেন, উপদেষ্টা আছেন, তারাও বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন, এবং তাদের বক্তব্যের মূল কেন্দ্রটি হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটি বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, কিন্তু প্রভুত্বের সম্পর্ক ভারত এবং বড় ভাই স্বরূপ এক ধরনের আচরণ করে আসছে, ফলে ভারত যেন সতর্ক হয়, এক ধরনের সতর্ক করে দেয়া। পাশাপাশি আমরা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সবকিছু ছাপিয়ে যেটি আলোচনাটি এসছে যে রাজনাথ, ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে সেনাবাহিনী প্রধান সহ বিভিন্ন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা, সামরিক কর্মকর্তারা ছিলেন, বেসামরিক কূটনৈতিক কর্মকর্তারা ছিলেন। তাদের মাঝে তিনি মন্তব্য করেছেন যে প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য, যুদ্ধ পরিস্থিতি, এবং বাংলাদেশের প্রসঙ্গটি সেখানে এসেছে, এটি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমত তো এই বিষয়টিকে, বক্তব্যটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন যে আসলে বাংলাদেশের সাথে ভারত কি এক ধরনের যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে? তা না হলে রাজনাথ তিনি কেন এই কথা বললেন? ধন্যবাদ আপনাকে। রাজনাথ ধরেন তিনি আরো রেফারেন্স দিয়েছেন গাজা, ইউক্রেনের যুদ্ধ, বাংলাদেশের পরিস্থিতিও তিনি বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। তো এটা আজকের নতুন ডেভেলপমেন্ট হলো, ভারতীয় হাই কমিশনার আপনার দেখা করেছে পররাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টার সাথে, সেখানে তো বলে দিয়েছেন, অর্থ উপদেষ্টার সাথে, সেখানে তো তিনি বলেছেন যে ভারতের যত বড় প্রজেক্ট আছে সব চলবে, চলমান থাকবে, কারণ ভারতের যে এখানে ওয়ার্কার ছিল বা অফিসিয়াল ছিল তারা এই আন্দোলনের সময় চলে গেছিল, তারা ফিরে আসতেছে, আসলে এগুলি চলবে। এবং এলওসি যে আমাদের যে ক্রেডিট লোন প্রায় $450 কোটি বা $470 কোটি, এর ভিতরে প্রায় $200 কোটি ইনভেস্ট করেছিল, বাকিটাও তারা দিবে বলেছে। অর্থাৎ তারা উন্নয়ন প্রকল্প যেগুলো আছে বা উন্নয়ন সহযোগিতা বা বন্ধুত্বের সহযোগিতা, এটা ভারতের সাথে চলমান থাকবে। এটা হলো সর্বশেষ হাই কমিশনারের কথা। তা আমি সর্বশেষ কথাটাই বেশি করে গ্রহণ করব, কারণ হাই কমিশনার তো ওই দেশকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করব এটি লেটেস্ট ডেভেলপমেন্ট। আর এখন রাজনাথ সাহেব যেটা বলেছেন, তখন কিন্তু একটু টান উত্তেজনা আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিল। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, তখন এটা তো 3-4 দিন আগের কথা, আমরা যদি আপনি দিল, এরপরেও তো বলা হয়েছে তাকে ফেরত দিবে কিনা, এরকম বলা বলি হয়েছে। তারপরে ধরো বন্যা হয়ে গেল, সেখানে ভারত আগে ইনফর্মটা করে নাই, বাঁধ খুলে দিয়েছে। এটার বা বৃষ্টির আলোচনা ভিন্ন আছে আমার কাছে, সেটা হলো ভারত ইচ্ছে করলেও পারে না, কিন্তু যেটা আমরা পারি যে গ্রীষ্মকালে তারা যদি বন্ধ না রাখতো তাহলে অন্তত আমাদের নাব্যতাটা থাকতো নদীর, তাহলে আপনার এটা সমুদ্রী পানি চলে যেতে পারতো, সেটা ভিন্ন বিষয়, আমি আরো আলোচনার বিষয় ওটা আছে, সময় থাকলে বলবো। তা আমার কথা হচ্ছে যে ভারত প্রতিবেশী, বড় প্রতিবেশী, এবং এটা কিন্তু এক ধরনের ধরেন নিরাপত্তা পরিষদে 5 জনের বা 6 জন না হলেও এটা কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য কিন্তু পরাশক্তি। সুতরাং তাদের আচরণটা, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের কোনো দেশের সাথে কিন্তু সুসম্পর্ক নাই, তাদের ফরেন পলিসির পরিবর্তন হওয়া উচিত। কারণ সবসময় বন্ধু না মানলেও ঠিক আছে, বড় দেশ বড় ভ্রাতা থাকলেও অন্তত পক্ষে যে দুই দেশের মধ্যে যে দেনা পাওনার সম্পর্ক, অর্থাৎ যেটা, সেটা অন্তত পক্ষে ভাই ভাই সম্পর্কের মতো হয়। আজ ভাই, আমরা কি হওয়া উচিত সেটা আসবো, আমরা সম্ভাবনা জায়গাটি বলবো, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে রাজনাথ তিনি যে বক্তব্যটা দিলেন এবং যে পরিষদে বক্তব্যটা দিলেন, এটির পরে বাংলাদেশের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি, যে বাংলাদেশের ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু এই যে যুদ্ধ মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা, মানে এটিকে আসলে এই ভাষাটিকে আপনি কিভাবে দেখছেন, কেনই বা তারা এই কথা বললো, বা সর্বোচ্চ পর্যায় থেকে কথা বললো? এই জন্যই ভারতের সাথে সম্পর্ক এই দক্ষিণ এশিয়ার কোন দেশের নাই, এই কথাটা বলা তার উচিত হয় নাই। মানে নিঃসন্দেহে তো তারা উচিত হয়নি, কিন্তু তারা কেন বললে বলে আপনি মনে করেন যে সর্বোচ্চ? হয়তো আমাদেরকে এই যে বিভিন্ন বলছে না যে আমাদের দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করলে আমরা 7 সিস্টারও আমরা তাদের স্বার্থ ব্যাঘাত ঘটতে পারে, এরকম তো আমাদের প্রধান উপদেষ্টা বলেছে।
আমি বলছি যে টানাপোড়েন তো একটু চলছিল, এটা সেটেল করতে তো একটু সময় লাগবে। মাঝখানে যে এটা বললো আমরা ছোট দেশ, আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে মানে এদিকে এক ধরনের কূটনৈতিক কৌশলী বক্তব্য বলে আপনি মনে করেন? কৌশলে না, আমাদেরকে ভয় দেখাইছে, সোজা কথা। কিন্তু ওনার জানা উচিত যে এখন কিন্তু গ্লোবালাইজেশনের যুগে ছোট দেশও কিন্তু একা না। উনি যদি বাংলাদেশে আক্রমণ করে বড় শক্তি হয়ে, পাশে কিন্তু আরো বড় শক্তি আছে, তারা কিন্তু আবার বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, এগুলো হিসেব করতে হবে। সুতরাং বাংলাদেশ অত ভয় পেলেও তো চলবে না। রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, কারণ বড় দেশ বলে আক্রমণ করবে, আমরা কি একা হয়ে যাব? একা হব না। সুতরাং এইটার জায়গার থেকে সবাইকে সরে আসা উচিত। যেমন হাই কমিশনার যেটা ভারতের বললো, এই লাইনেই চলা উচিত। হ্যাঁ, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার পরেও তাকে কি বাংলাদেশ প্রশ্ন তুলেছে যে কোন স্ট্যাটাসে রাখা হয়েছে, তাও তো বলছে না। এটা তো বন্ধু দেশের লক্ষণ না, গোপন করে রাখবে কেন? তারা বলতে পারে না। তিনি তো আনঅথরাইজ, এখন কিভাবে রাখছে সে? বলুক পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিয়েছি, বলুক যে না আমাদের বন্ধু দেশ, এত চুক্তি হয়েছে, এত কিছু দিয়ে ফেলছে, তোমাদের বিশ্বাস করি না, ও আমাদের বিশ্বস্ত, আমরা তাকে সেভ করব, ইত্যাদি ইত্যাদি বলুক। একটা বন্ধু দেশ হলে তো পরিষ্কার করে বলতেছে না তো, এখানেই তো সংশয় সন্দেহ হবে। এখন ধরেন শেখ হাসিনার যদি বাংলাদেশে বিচার তো হবে, শুরু হবে, তখন তো বাংলাদেশ চাইবে তাকে ফেরত। যদি না দেয় তখনই তো অবশ্যই আমাদের টান উত্তেজনা আর তৈরি হবে। এই কারণেই যে আমাদের সাথে ভারতের আপনার বন্দি বিনিময় চুক্তি আছে। আমরা অনেক এই 7 সিস্টারের অনুপ চেটিয়া সহ অনেককে ফেরত দিয়েছি, আমরাও কিন্তু এনেছি, এমনকি বঙ্গবন্ধুর খুনিকেও কিন্তু আমরা এনেছি। হ্যাঁ, তো সুতরাং বিনিময় তো হয়েছে। তো এখন যদি ধরেন মামলা নেই, মামলা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়ে গেছে, কারণ এর ভিতরে যদি চার্জশিট হয়, তারপর তো হিয়ারিং এর জন্য ডাকবে, যদি না দেয়, হ্যাঁ, তাহলে তো সরকার তো আনতে চেষ্টা করবে। তুমি আমাদের এখান থেকে লোক নিছো, তোমার লোক ওখান থেকে দিবে কেন? মামলা হয়েছে, বিচার হতে হবে। এখন যদি বলেন যে না এটা দিবে না, আন্তর্জাতিক আদালতে বিচার করুন, এখন আন্তর্জাতিক আদালতেও তো ভারতের সাথে কোনো চুক্তি নাই, ভারত তো নাও দিতে পারে, বিচার তো হবে। তাই ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে, বাংলাদেশ করবে কেন? আনঅথরাইজ বাংলাদেশ রাখবে, আর এখান থেকে তার অনুপস্থিতিতে বিচার কেন বাংলাদেশ? কিন্তু আসলে ঠিক আছে, সেটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আসলে কি হবে সেটা নির্ধারিত হবে। আমি একটু আলোচনায় আনতে চাই, একটু বৃহত্তর একটু পরিসরে যেতে চাই। যে আমি দেখছিলাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর বা ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারতীয় গণমাধ্যম এবং তাদের নানা রকম বিশেষজ্ঞরা, তারপর স্কলার যারা আছেন, তাদের নানা রকম আলোচনা আমি ফলো করবার চেষ্টা করছিলাম। ভারত যেটি বলছে যে আওয়ামী লীগ সরকার তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সরকার, এবং আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল তারা নিরাপদ বোধ করেছে, তাদের সীমান্তে তারা নিরাপদ ছিল, তাদের যেটি বলছেন যে 7 সিস্টার সেটি নিরাপদ ছিল। এর আগের অভিজ্ঞতা হচ্ছে যে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন এই 7 সিস্টার উত্তপ্ত হয়েছিল, এখানে 10টা আমরা দেখেছি অস্ত্রের আমদানি, সেটা ওখানে যাবে। আমরা অনুপ চেটিয়াকে দেখেছি যে বাংলাদেশের মাটি ব্যবহার করে কাজ করেছে, ভারতের বক্তব্য। ফলে তারা এক ধরনের সংখ্যা যে নিরাপত্তার হুমকির মধ্যে, নতুন সরকার আসার মাধ্যমে তার নিরাপত্তার হুমকি বোধ করছে। 2 নম্বর হচ্ছে যে পাকিস্তানি প্রভাব, বাংলাদেশের উপরে পাকিস্তানের প্রভাব এবং আইএসআই এর প্রভাব পড়ছে, যেটি ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি মনে করছে। তো তাদের এই বক্তব্যটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? একটা প্রতিবেশী দেশ, তার তো কনসার্ন নিয়ে কথা বলতে পারে। সেক্ষেত্রে আমি একটা বলি যে আমাদের দেশটা 2 ভাগে বিভক্ত, একটা আইএসআই এর লোক আর একটা হলো রয়্যাল লোক, আর একটা হচ্ছে যে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। কিন্তু আমাদের দেশে তো দেখা যায় এক পক্ষ কিছু হলেই ভারতে দৌড়ায়। পাকিস্তানে কে গেছে? আইএসআই তো দালাল আছে, কয়টা গেছে? পাকিস্তানে আমাদের কি বলে 21 আগস্ট গ্রেনেড হামলা যে তাজউদ্দিন মাওলানা তাজউদ্দিন আহমেদ, তিনি পাকিস্তানে কিন্তু গেছেন, পাকিস্তানে থেকে ভারত হয়ে আবার পাকিস্তানে গেছেন। হ্যাঁ, ভারত হয়ে পাকিস্তানেও কেউ গেছে। আমরা আফগান যুদ্ধের সময় মুজাহিদরা এখান থেকে যুদ্ধ করবার জন্য কিন্তু পাকিস্তানেও গেছে, আফগানিস্তানে গেছে। ওখানে যেটা আছে, পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে অনেক ইস্যু নিয়ে ভারতের না। তাহলে আপনি যদি বলছেন যে ভারতে, তার পাকিস্তানে তো বাংলাদেশ থেকে গেছে, তারা তো মেইনস্ট্রিম না, তারা তো জেএমবি টেমবি এগুলো তো অন্য তত্ত্বের লোক। ভারতের এই কনসার্নটাকে আপনি কিভাবে মনে করেন? আমি এই কনসার্নটা, আমাদের যে হিল ট্যাক্সে যে অত্যাচার করছে ভারতে, এখনো তো মিজোরামে যারা স্বাধীনতা চায়, ওই যে বম গোষ্ঠী যারা, তারা তো এখনো মিজোরামে আছে, ভারতে ফেরত দেয় না কেন?
আমরা দিতে পারলাম। তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে আসলে যুক্তিটা আপনি কিভাবে আমি যুক্তিটাই হচ্ছে তারা এই যে আওয়ামী লীগ সরকার থাকার সময় কত চুক্তি করে নিছে, নিরাপদে সবকিছু ব্যবহার করছে বাংলাদেশকে। হ্যাঁ, এইভাবে এখন ব্যবহার করতে পারবে না, এই দেশের নাগরিকতা চায় না। ভারত বড় শক্তি, আমরা ধরেন এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের ধরেন ব্যবসা বাণিজ্যে গ্যাপ আছে, এটা হয়তো থাকবে, কারণ বড় দেশ, তাদের ওখান থেকে অনেক জিনিস আসবে বেশি, আমাদের এখান থেকে যাবে কম, আমাদের এক্সপোর্ট ক্যাপাসিটি কম থাকবে, সেটা থাকবে। কিন্তু এক্সপোর্ট আপনার ড্যাম্পিং, অ্যান্টি ডাম্পিং ব্যারিয়ার দিয়ে আমাদের দেশ ইয়ে করে দিবেন, আটকায় দিবেন, সেই সুযোগ এখন থাকবে না। আমার কথা হলো সমতার ভিত্তিতে যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু সুবিধা পাওয়া উচিত সেটুকু করতে হবে, অর্থাৎ এখন এক্সপ্লয়েট করা যাবে না শুধু। হ্যাঁ, দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে তখন আমাদের উত্তর ওই হিল ট্যাক্স কিন্তু প্রায় এমন স্লোগান উঠে গেছিল যে এটা স্বাধীন হয়ে যাবে, ব্যাপারটা এমন হয়ে গেছিল, সব ইন্ডিয়ার থেকে ট্রেনিং দিয়ে আসতো, আমাদের ভিতরে ঢুকতো। তো আপনি যেভাবে করবেন বাংলাদেশ থেকে তারা একটু ডিস্টার্ব করবেই। আপনার সেকেন্ড চিকেন নেক ভেঙে দিলেই তো শেষ, 2 খণ্ড। আমাদের তো অত রিস্ক নেই, আমাদেরও চিকেন নেট বলেন, সেটা আমরা যখন ফেনী থেকে পার দেই পার্বত্য অঞ্চলে যে ফেনী, ওখানে ফেনীতে একটা পয়েন্ট আছে, কেটে দিলে ওখানে দখল করলে, ওখানে তো আওয়ামী লীগ সরকার, ওখানে তো আপনার ওখানে তাদেরকে তো ইপিজেড দিয়ে গেছে, ওখানে মোদি এসে উদ্বোধন করছে। তা এটা তো আমাদেরকে রিভাইজ করতে হবে। আমাদেরকে আপনি ভুটানে যেতে দিবেন না, নেপালে যেতে দিবেন না, আপনি এখান দিয়ে করিডোর নিচ্ছেন, এটা হবে কেন? নেপাল ওপেন করেন আমার ব্যবসার জন্য, ভুটান ওপেন করেন, আমরা দিব। এটা তো ভাইস ভার্সা, ওয়ান সাইডেড হবে না। করিডোর তো ভয়ঙ্কর জিনিস, সেটি তো দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে সমাধান করতে হবে। ওরা শুধু নিতে চায়। আমি বলেন সব দিছি, ট্রান্সশিপমেন্ট দিছি, পোর্ট দিয়েছি, আমাদের কি এই যে 3 দিন আগেও মেরে ফেলছে একজন। আপনি তো বললেন বর্ডার শান্তি তো আছেই, তো আমাদের লোক মারছে খালি একটা একটা করে। জি, সীমান্ত হত্যা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে এখনো সেটা সীমান্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগ সরকারে একবারও প্রতিবাদ করে নাই, এখন প্রতিবাদ হয়, সেটা প্রতিবাদ হচ্ছে, তো মনে হয় দেশ স্বাধীন হয়েছে। জি, আমি একটু জানতে চাচ্ছি যে ভারত তো একটি বাস্তবতা, আমাদের বৃহত্তর প্রতিবেশীদের, আপনি আমাদের 3 পাশে তারা ভারত আছে, এবং অর্থনৈতিক ভাবে তাদের সাথে আমরা নানান ভাবে যুক্ত, মানে নির্ভরশীল অনেক ক্ষেত্রে বলা যেতে পারে। আজকে খবর এসছে যে ভারত থেকে আমরা 2,38,000 ডিম এনেছি, মানে চিকেন, মুরগির ডিম এনেছি। কেউ কেউ বলছেন যে এই চিকেন এগ খেয়ে চিকেন নেকের বিরুদ্ধে বাঙালিরা যুদ্ধ করবে, হ্যাঁ, এরকম কেউ হাস্যরস করছেন। এই যে চিকেন নেকের বিরুদ্ধে বাংলাদেশের যে বক্তব্যগুলো আসছেন নানা বক্তব্য থেকে, এই বক্তব্যগুলো আসলে ভারতের সাথে বাংলাদেশের ভুল বোঝাবুঝি তৈরি করছে কিনা, নাকি এটা আপনি তার হুঙ্কার দিয়ে আসলে কিছু আদায় করতে পারছেন? মানে সেই জায়গাটি যে আসলে কূটনৈতিক পর্যায়ে চ্যানেলটা ওপেন করে সেই পর্যায়ে আলোচনা না করে এই ধরনের বক্তব্য, সেটা ক্ষতিকর হতে পারে। এখানে বিষয়টা হচ্ছে আজকে 16টাই বছর একচেটিয়া ভারত আমাদেরকে এক্সপ্লয়েট করছে। এখন যার ফলে প্রত্যেকটা প্রতিবাদেই মনে হয় যে আমরা বোধহয় ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করছি। এই যে চিকেন বললেন, এটা তো আমরা পয়সা দিয়ে আনছি, তাই না? মাংনা তো যায় না। আমার কথা হলো আমার এখান থেকে যা লাগবে নিবে, আমাদের দেওয়ার সক্ষমতা না থাকলে নিবে না, কিন্তু আমরা যা নেবো মাংনা তো দিবে না, কিনেই তো নেবো আমরা। তো কিন্তু সম্পর্কটা বন্ধুত্ব থাকবে। এই যে আপনারা এটা দেখছেন, টেলিভিশনে দেখেন নাই যে ভারত থেকে চিনি আসতে নিয়েছিল, তখন আমাদের বিজেপি ধাওয়া দিছে, সব বস্তা ফেলায় দিয়ে দৌড়েছে, বস্তা ফেলায় দিয়ে। কেন? এগুলো ফর্মাল ব্যবসা করলে কি হয়? আমরা তো আমাদের লোকগুলো কয় গরু চোর, অমুক চোর, এই কথা কয়ে মারি ফেলে, কেন জেল নাই, নাই। চীনের সাথে যদি 1 কিলোমিটার ভিতরে, বর্ডারের 1 কিলোমিটার ভিতরে কোনো লাঠিও ব্যবহার করা যাবে না এগ্রিমেন্ট করছেন, বাংলাদেশে মারি ফেলেন কেন মানুষ? আমরা তো মারি নেই একজনও। বহু আগে একবার একটা মারছি, তা নিয়ে তুলকালাম কাণ্ড, আমাদের সরকার মাপ চায়, এমন হয়েছিল। যেটা আপনি বলছেন যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে, যে আমরা সবকিছু মেনে নিয়েছি, প্রতিবাদ করিনি ভারতের, কিন্তু আবার বিপরীত দিকে একেবারে আপনি প্রতিবাদী পররাষ্ট্রনীতি যদি অবলম্বন করেন, আমার প্রশ্ন সেখানে, আপনি যদি রিয়েক্টিভ পররাষ্ট্র নীতি অবলম্বন করেন, কথাবার্তা বলেন, তো সেক্ষেত্রে আসলে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে সেটা আশু কোনো ফল আনবে কিনা, এই প্রশ্নটি আমি আপনাকে বলতে চাইছিলাম। যে আপনি প্রতিবাদ করলেন, আপনি বড় বড় বক্তব্য দিলেন, এখন চিকেন নেক দখলের হুমকি দিচ্ছেন একটা প্রতিবেশী রাষ্ট্র। আপনার যদি কেউ
আপনার যদি কেউ সেন্ট মার্টিন দখলের হুমকি দিয়ে বসে, তাহলে সেটি কি আপনি ভালোভাবে নেবেন রাষ্ট্রীয় পর্যায় থেকে? আমার বক্তব্যটি সেই জায়গা থেকে আলোচনা হচ্ছে। চিকেন নেক বাংলাদেশ কোনোদিনই দখল করতে চায় নাই। কোত্থেকে ভারত পাইছে? উগ্র হিন্দুত্ববাদী সরকার, আমরা জানি না। চিকেন নেক আমরা ওখানে দখল করতে যাবো না। আমাদের যে বর্তমান যে সরকার, তার দুই একজন যে উপদেষ্টা তার বক্তব্য মন্তব্য করেছেন, মন্তব্য করতে পারে, ওরকম তো মন্তব্য বহুত করতেছে, পত্রিকা লিখতেছে ভারত আমরা এখানে হিন্দু সব মারি হালাইছি, এগুলো তো করতেছে সব। আমাদের বাংলাদেশি ভারতের টেলিভিশনে সাক্ষাৎকার দিতেছে যে এখানে 90% হিন্দু শেষ, বাড়িঘর ভাঙ্গা চট তছনছ করে দিছে। এটার হেয়ারসের উপরে কথা শুনবো না, কারণ চিকেন নেকে আমাদের ইন্টারেস্ট নাই। চিকেন নেকের ইন্টারেস্ট আছে চীনের, ওটা সামাল দিক ভারত, পরিষ্কার বক্তব্য। আমাদের হচ্ছে কি, আপনার বর্ডারে মাইরেন না, আপনারা যে চীনে মারতে গেছেন না, বরফের ভিতরে ঢুকাই দিছে চীন, গুলিও খরচ করে নাই। আমাদের এই শক্তি নাই, আমরা তা পারবো না। আমরা ছোট ভাই হিসেবে বলছি, আমাদের মাইরেন না, আমাদের লোকগুলো ধরে নেন, বিচার করেন অন্যায় করলে। আর যেহেতু বন্ধু দেশ হন, তার সেটি নিয়ে তো দুই দেশকে পরিবর্তিত বাস্তবতায় বসতে হবে। 16 বছর ধরে বসছে, সমাধান হয় নাই, তারা একসাথে মেরেই গেছে। না, তাহলে এখন কি আমাদের নতুন সরকার কি বসবে না? তাহলে সমস্যার সমাধান করবে কিভাবে? এই সীমান্ত হত্যার সমাধান কিভাবে হতে পারে? সেটি কি প্রতিবাদের মধ্য দিয়ে আপনি? প্রতিবাদ হবে কেন? এই যে হাই কমিশন আসছেন, আলোচনা করছেন না, সব তো দেখলাম যে সবকিছু তো বিজনেস টিজনেস সবকিছু চালাবে। প্রয়োজনে বর্ডারে যে কথা হয়, ওই দুই পক্ষে কথা হবে, সমাধান হবে। আমরা চাই বর্ডার কিলিং জিরোতে নেমে আসুক। চীনের সাথে বর্ডার আছে, জিরোতে আছে না? ওদের সাথে তো শত্রুতা, আমাদের সাথে শত্রুতাও নাই, বন্ধুত্ব। আমাদেরটা জিরো। আমরা তো বলছি না চোরাচালান বন্ধ করেন, অনাচার বন্ধ করেন, আমরা তো বলছি না, কিন্তু মারেন কেন? মেরে ফেলেন কেন? গুলি করে মেরে ফেলেন কেন? একটা ছেলে গেছে, চোরাচালিনও না, সে তার বড় ভাই ওই পাশে আছে, দেখা করতে গেছে, গুলি করে মেরে ফেলছে মায়ের সাথে থেকে। তো এটার প্রতিবাদ করবেন? এটা সমাধান কি সেটি আমরা জানতে চাই। সমাধান হচ্ছে এত 16 বছরে একদম নতজানু পায়ে পড়ে থাকছে, এখান থেকে সমান তালে উঠতে সময় লাগবে। প্রতিবাদ করছে। আরেকটা তো মারে নাই, বিএসএফ তো আরেকটা মারে নাই। আরেকটা বিএসএফ মারলে ঠিক হতো। যতক্ষণ না মারবেন ততক্ষণ ওরা আলোচনায় ঠিক হবে না। মারে নাই তো, আমাদের একটি লোক মেরে ফেলছে, আমরা তো মারি নাই কখনো। আমরা চাইছি ওই লোকটাকে মারেন না, ওই লোকটাকে ধরে নিয়ে আপনি জেলে পড়েন, অন্যায় করলে বিচার করেন, আমাদের আপত্তি নেই, ওই জায়গায় আসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো দাবি সবসময় বলছি, কোন লেথাল ওয়েপন আপনার বর্ডার সিকিউরিটির হাতে দেওয়া উচিত না। লাঠি থাক, পিটান, ধরেন, অ্যারেস্ট করেন, গ্রেপ্তার করেন, বিচার করেন, কোনো আপত্তি নেই, বিচার করেন। প্রয়োজনে আমার সেক্ষেত্রে বন্ধু দেশ হিসেবে আমার দেশের কাউকে যদি ধরে নিয়ে যায়, আমার দেশের উকিল সেখানে দাঁড়াতে দেন। বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে, তারা সেটা বলছে। আমরা যেটা তাদের বক্তব্য থেকে শুনি যে পশ্চিমবঙ্গে প্রচুর বাঙালি সেখানে আছে, তারা এনআরসি করার উদ্যোগ নিয়েছে, সে কারণে তাদের নাগরিকত্বের স্বার্থ সমন্বিত রাখার জন্য তারা এই বাঙালি বিদেশিদের তারা সেভাবে ঢুকতে দিতে চায় না, ফলে তাদের সীমান্ত তারা সুরক্ষা করতে চায় তাদের সাথে। ওই জায়গায় হলো আপত্তি। যত দেশ থেকে গেছে আপনার হিন্দু মুসলমান, শুধু বাংলাদেশ ছাড়া সবাইকে বাংলাদেশি লোকদের বের করে দিবে কেন? এটি তো এনআরসি, বাংলাদেশ থেকে শুধু গেছে। বাংলাদেশ থেকে 100 বছর 20 বছর আগে গেলে তা সে আপনি নাগরিকত্ব দিচ্ছেন কেন? আপনি তাকে ভোটার লিস্টের নাম উঠেছেন কেন? তখন খেয়াল ছিল না। এখন স্লোগান দেন যে আপনার 20 কোটি ভারতে আছে মুসলমান, আর বাংলাদেশে আছে আপনার 6%। এখন আপনার দেশে যদি রোহিঙ্গারা এভাবে ঢুকে পড়ে বা প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়ে, তখন আপনি আপনার সার্বভৌমত্ব বা দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপ নেবেন কিনা? আমরা দৈশিক মানে তার যে নিজস্ব দেশের স্বার্থের জায়গা থেকে যদি বিষয়টা দেখি যে তারা এটা তো করতেই পারে রাষ্ট্রের জন্য। সম্প্রতি আমাদের প্রায় 8 লাখ, আবার 8,000 10,000 রোহিঙ্গা ঢুকছে। এটা গভর্নমেন্ট চেষ্টা করতেছে ঠেকানোর বা এই করতে, কিন্তু তাদের মোটিভটা তো ভিন্ন। আমার কথা হচ্ছে, যদি একই পলিসিতে ধরেন 20 বছর আগে যারা আসছে তাদের সব বের করে দিবে, যত দেশ থেকে আসে বের করে দেন, তাহলে তো পলিসিটা ফেয়ার হতো। শুধু বাংলাদেশে গেছে তারা বের করবে। আজকে আমি খুব খোলামেলা প্রশ্ন করছি এই কারণে, যেহেতু এখানে কাউন্টার দেওয়ার মতো কেউ নেই, এই জন্য আমি প্রশ্নগুলো সেভাবে করছি। ভারতের একটি দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য যে কোনো সরকারই থাকুক না কেন, তারা ভারতের জন্য তারা খুবই এক ধরনের চ্যালেঞ্জিং, ভারতের জন্য এক ধরনের শঙ্কা,
কারণ হয়ে দাঁড়ায়। কারণ ওই সমস্ত সরকার ভারত বিরোধী শক্তিগুলোকে, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে এখানে প্রণোদনা দেয়, তাদের প্রশিক্ষণ দেয়, তাদেরকে এখানে পৃষ্ঠপোষকতা করে। ফলে তারা বিএনপির সময়ও বিএনপির কথা বলেছে, যে কারণে তারা আওয়ামী লীগের উপরে তাদের সার্বভৌমত্বের জায়গা থেকে তারা ভরসা রাখতে চায়। ফলে ভারতের এই যে সেই বিশ্বাসটি যদি ভুলও হয়, মানে এটি ভুল হলে আমাদের তো ভুল প্রমাণিত করতে হবে। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? আমরা কি ভারতের এই কনসার্নের জায়গাটুকু মাথায় নিয়ে নতুন সরকার নতুন করে ভাববার, ভারতের সাথে নতুন করে সম্পর্কের একটি মানে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করার একজন উদ্যোগ নিতে পারে কিনা, বা সেটি কিভাবে নেবে সেটি নিয়ে আমরা একটু আলোচনা শুনবো। একটু যাব বিরতিতে। দর্শক, আমরা যাচ্ছি আমাদের নির্ধারিত বিরতিতে এবং আমরা অপেক্ষা করছি যে আমাদের অন্যান্য আলোচকও যুক্ত হবেন অনলাইনে। দর্শক, বিরতি থেকে অল্প সময়ের মধ্যেই আলোচনায় ফিরতে চাই, সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা বিরতির পরে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। বাংলাদেশ ভারত সম্পর্ক সংখ্যা এবং সম্ভাবনার এই দুদিক নিয়ে আমরা কথা বলছি। আমরা মূলত এখন এই পর্বের সংখ্যা নিয়ে আলোচনা করলাম, আমরা এখন সম্ভাবনার দিকে যেতে চাই। আমাদের মাঝে আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং অনলাইনে দুজন দর্শক অতিথি উপস্থিত থাকবার কথা, আমরা অপেক্ষা করছি তাদের জন্য। আবারও সকলকে আলোচনায় স্বাগত জানাই। আজিজ ভাই, আপনার কাছে আসতে চাই, একটু ক্যাটাগরিক্যালি আলাদা করে আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে আমদানি কিন্তু যে পণ্য, সেটি আমরা খাদ্যপণ্য বলি, আমরা কাপড় বলি, বা অন্যান্য আমাদের সুতো বলি, নানা দিক থেকে, এমনকি আমাদের এখন বিদ্যুৎও আমরা আমদানি করছি। আদানির মতো বড় কোম্পানির সাথে আমরা বিদ্যুতের একটা করেছি, বন্দোবস্ত করেছি। তো ভারতের সাথে যদি সুসম্পর্কের কোথাও যদি ব্যত্যয় তৈরি হয় কোনোভাবে, সেটা রাজনৈতিক কোনো কারণে হোক না কেন, কূটনৈতিক কোনো কারণে হোক না কেন, সেটি বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের খারাপ প্রভাব পড়বে অনেকে মনে করছেন। ফলে আবেগী কথা না বলে বাস্তবতাকে নজরে মানে গণনায় নিয়ে ভারতের সাথে একটা সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের পক্ষ থেকে একটা চেষ্টা থাকা দরকার। আপনি কি বর্তমান সরকারের সেই চেষ্টাটুকু দেখছেন? এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল ভারতে যাবে কিনা এ নিয়ে আমরা কোনো বক্তব্য পাইনি। না, ঠিক আছে। আগে প্রথমে ধরতে হবে যে বাংলাদেশ ছোট কিন্তু স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ। সুতরাং সম্পর্কটা কিন্তু ছোট ভাই বড় ভাই করে যদি বলেন তাহলে কিন্তু কথা বলা হবে না, দুইটা দেশের ভিতরে কথা হবে। ভারত আমাদের 3 ভাগ বেষ্টনী করে আছে। দ্বিতীয়ত, ভারত বিরাট দেশ, ভারতের জনসংখ্যাও বেশি, ভারতের অর্থ সম্পদও বেশি, ভারতের সামরিক শক্তিও বেশি। সুতরাং আমরা গায়ে পড়ে কোনো অবস্থাতেই ভারতের সাথে কোনো গোলমাল করতে চাই না। আর ভারতে আমাদের দেশটা যেমন এমন স্ট্র্যাটেজিক জায়গায় আছে, ভারতকে যেমন আমাদের দরকার, আমাদেরকেও ভারতের দরকার। সুতরাং সুসম্পর্ক থাকতে হবে, কিন্তু সেই থাকাটা ওয়ান সাইডেড, যেটা আমরা উইন উইন সম্পর্ক বলি, আমরা উইন তারা উইন থাকবেন, উইন থাকবে। অথবা উইন উইন সব জায়গায় নাও হতে পারে। ধরেন আমাদের বলি, ধরেন তুলা আমাদের দেশে হয় না, কিন্তু আমরা তুলা প্রায় 80% তুলা আমরা আমদানি করি। যদি সেখানে আমাদের এখানে পোশাক শিল্পে আমরা কাজে লাগাচ্ছি, সেটা রপ্তানি করছি পোশাক। তাহলে আমাকে যদি তুলাটা ভারত থেকে, আমরা তো পয়সা দিয়ে আনবো, ভারতও অন্য জায়গায় বিক্রি করে, সেই তুলাটা আমাদের দিলে কস্টিং এমনিতেই কম পড়ে যায়। তো ভারত আমাদেরকে যদি কয় যে ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো এক্সপোর্টের 80% হয় গার্মেন্টস থেকে, সুতরাং এটা দেবো না, তাহলে আমরা তো বুঝবো 70 টাকায় দিচ্ছে না, তুমি তো তুলা অন্য জায়গায় বেচতেছো, আমাদের দিচ্ছ না। অর্থাৎ আমার বক্তব্য হলো, তুমি যেটা এক্সপোর্ট করবা, আমরা যদি চাই, আমরা যেহেতু তোমার নেইবার তো ঠেলে সরাই দিতে পারবেন না, আমাদেরও সরাতে পারবো, আমরাও সরাতে পারবো না, আমাদেরকে দিতে হবে। যেমন ধরেন শেষের দিকে টানাপোড়েন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, তখন আমাদের গার্মেন্ট ব্যবসায়ীরা মালয়েশিয়া, সাউথ আফ্রিকার তুলা আসে ওখানে ওয়ার হাউস করছে, ওখান থেকে তুলা নিয়ে আসে। এটা কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু এই বিকল্পটা হয়েছে একবার। তো আমার বক্তব্য হচ্ছে যে গ্লোবালাইজেশনের যুগে কোনো জিনিস কোনো দেশ কাউকে না দিয়ে ঠেক দিতে পারবে না, হয়তো পয়সা একটু কম বেশি। ধরেন
না, কিন্তু আবার গ্লোবালাইজেশনে নানা রকম নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করে আমরা দেখি যে শুল্ক যুদ্ধ হচ্ছে আমেরিকা এবং চীনের মধ্যে। চীনের বানানো যে ইলেকট্রিক ভেহিকল, বৈদ্যুতিক যে গাড়ি, তার উপরে 100% বা 80% শুল্ক আরোপ করে সেটাকে বন্ধ করার চেষ্টা চলছে। তো এই যে খেলা বা অর্থনীতির যে এই যে নানা রকম যে সমীকরণ, সেটি তো বিভিন্ন দেশের মধ্যে আছে। না, আছে কিন্তু ব্যাপারটা হলো মার্কেটের ডিমান্ডকে ঠেকানো মুশকিল একটা দেশের। অর্থনীতির নিজস্ব একটা নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম আছে অর্থনীতির নিয়মে। এখন ধরেন এই যে আমেরিকা ট্যাক্স বসাচ্ছে, কারণ আমেরিকাতে সবচাইতে বেশি চীনের জিনিস ঢোকে, অথচ আমেরিকার সাথে কিন্তু সাপে নেউলের সম্পর্ক চীনের, কিন্তু অর্থনীতির সম্পর্ক ভিন্ন। ডিমান্ড এন্ড সাপ্লাই, আপনার ডিমান্ড যেখানে আছে শুল্ক বসাতেছে, তারপরেও দেখা যাচ্ছে ওই গাড়ি দিলে লাভ হয়। চীনের সাথে আমেরিকার বড় বাণিজ্য আছে, আমরা জানি সে বাণিজ্য বাড়ছে। এই জন্য আমি বলছি যে আমাদের বাণিজ্য আপনি ঘাটতি করতে পারবেন না, কারণ আমরা যদি চীন থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে যদি বাংলাদেশের কোনো ব্যবসায়ী আনতে চায়, এই যে ট্রান্সপোর্ট কস্ট বলেন, যা কস্ট বলেন, সবচাইতে কম পড়বে এবং আমাদের জনগণও কম দামে তা ব্যবহার করতে পারবে। আপনি বাজারে দেখেন আমাদের মাছ উদ্বৃত্ত, তারপর চীনের বরফ দাম, বাংলাদেশ ভারতের মাছ আসে, তারা রুই, কাতলা আর মৃগেল সব বিক্রি করে, অল্প পয়সায় বিক্রি করে। এবং আমাদের দেশের বিক্রেতারা কিন্তু ইন্ডিয়ান মাছ নেন ভাই, এই কথা বিক্রি করতে পারে না, এটাও কয় বাংলাদেশের মাছ কেউ বিক্রি করে, খাওয়ার সময় টের পায় এটা বাংলাদেশের না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ব্যবসাটা বলেন, সম্পর্কটা বলেন, আপনার ফেয়ার প্লে করতে হবে, এই জায়গায় কথা। আপনি আমাদের যে জায়গায় সমস্যা সেই জায়গায় বলি, একটা হলো তাদের 7 সিস্টার আর আমাদের হলো হিল 3টা ডিস্ট্রিক্ট, দুই জায়গায় নিরাপদ হতে হবে। আপনি এখন মিজোরামে গিয়া আমাদের ওই না, আমরা তো দেখেছি যে তাদের 7 সিস্টারও নিরাপদ ছিল আমলে, আমাদের হিলট্রাকও আপাতত নিরাপদ ছিল শান্তি চুক্তির মধ্য দিয়ে, কিন্তু সেখানেই শঙ্কা যে আমাদের হিলট্রাকও কিন্তু এখন আবার যদি উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে বিচ্ছিন্নতাবাদী কর্মতৎপরতা পরিচালনা করা হয় অথবা ভারত সেটাকে প্রশ্রয় দেয়। অন্যদিকে আমরা ভারতের কনসার্ন যেটি হচ্ছে যে 7 সিস্টার, তাদের যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে তো আবার সেই সংকটটা তৈরি হবে কিনা, সেটি তো আশঙ্কা করছে অনেকে, যে একটা রাজনৈতিক বন্দোবস্ত আওয়ামী লীগের সাথে ভারতের ছিল, কিন্তু বর্তমান সময় যে সরকার বা সামনে যে সরকার আসবে, সামনে বিএনপি সরকার যদি আসে বা জামাত ব্যাক সরকার যদি আসে, সেখানে কনসার্ন ভারতের যে তারা তাদের নিরাপত্তা কতটা নিশ্চয়তা বিধান করবে। বিষয়টা তা না, আপনি যদি একদম অনুগত পররাষ্ট্রনীতি করেন, তাহলে আপনি ভারতের, আমি কনসার্নের জায়গা থেকে একটু ব্যাখ্যাটা চাচ্ছি আপনার কাছে, অনুগত বা আমি বলছি আধিপত্যের জায়গা থেকে বলছি না, আপনি ভারতের এই কনসার্নটিকে আপনি কিভাবে তাদেরকে আশ্বস্ত করবেন? আমি বলি শোনেন, ভারতে আগে ছিল 7 সিস্টারে যারা বিদ্রোহী ছিল বা স্বায়ত্তশাসন বা স্বাধীনতা চেয়েছে, তারা কিন্তু আমাদের অঞ্চল ব্যবহার করেছে। আবার ঠিক আমাদের হিল ট্যাক্সে যারা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন চেয়েছে, তারা কিন্তু ভারতের 7 সিস্টার ব্যবহার করেছে, সেখানে একটা সেটেলমেন্ট হয়েছে, কিন্তু সেই সেটেলমেন্ট এখন ভঙ্গ হয়ে আবার নতুন কোন পরিস্থিতি তৈরি হতে পারে। আমি বলছি না, ভঙ্গ তো আওয়ামী লীগের সময় হয়েছে, যারা স্বায়ত্তশাসন চেয়েছে, ওই যে কুকি সিং, বোমরা, সে তো এখনো মিজোরামে তার নেতারা আছে। না, সেটা তো ব্যবস্থা নিয়েছে সেই সময় সরকার। আওয়ামী লীগ দিতে পারে না, আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও এক ধরনের তো রাজনৈতিক সমঝোতা হয়েছে ভারতের সাথে। সমঝোতা তো ভারত রাখে নাই, তার লোক তো এখনো আমাদের হিল ট্যাক্সের যে স্বায়ত্তশাসন চায় এরা, ওই বম, তারা তো এখনো মিজোরামে আছে। আমাদের তাদেরকে ওখান থেকে ট্রেনিং দিয়ে আসতেছে, আর ওই আরাকানে ট্রেনিং দিয়ে আসে, এখানে আসে। এই সংকটগুলোর এখন তো সমাধান সরকারকেই করতে হবে, বা সামনে যে সরকার আসবে করবে, কিন্তু যদি আর্মি যুদ্ধের জন্য রেডি থাকো, এই করলে তো আপনার সাথে কথাও হবে না। আপনি তো বলেছেন যে এটা কৌশলী কারণে তারা বলেছে, কৌশলী কারণ কেন, এটা ভয় দেখাইছে, ভয় দেয় তো আমরা কি ভয় পেয়েছি কিনা? আমরা ভয় পাবো না, কারণ আমরা তো গ্লোবালাইজেশনের জন্য এক না। আমাদের ছোট হইতে পারে, আমার সামরিক শক্তি ছোট হইতে পারে, কিন্তু ঠিকই আর এক বন্ধু এসে। আজিজ ভাই, আমি খুব খোলামেলা প্রশ্ন করছি এই জায়গা থেকে যে ঠিক আছে, ভারতের সাথে একটা বাংলাদেশের একটা সম্পর্কের জায়গা টানাপোড়েন তৈরি করে, একটা অস্থিরতা তৈরি করে, আপনি যদি বলছেন যে আমাদের তো আরো শক্তি আছে, বন্ধু রাষ্ট্র আছে, বড় রাষ্ট্র, ধরেন যে সেই ক্ষেত্রে এখানে চীন মানে ইন করলো আপনার দেশে, অথবা আমেরিকা ইন করলো, এবং তাহলে বৃহত্তর একটা শক্তি বলের মধ্যে আমরা ঢুকে গিয়ে ভারতের সাথে একটা দ্বন্দ্বের জায়গায় চলে গেলাম, এবং সেটি একটা যুদ্ধ পরিস্থিতির দিকে চলে গেল, সেটি আমাদের জন্য কতটা মঙ্গলজনক হবে? যে আপনার প্রশ্নটা যদি এমনটি হয়
যে আওয়ামী লীগের সময় যা ছিল বর্ডারে মারবে, আমি সেটি বলছি না। না শোনেন, যা চলমান ছিল ওটা ঠিক ছিল না, আমি সেটা বলছি না। তাই প্রশ্ন না না, আমি সেটা বলছি না। তাহলে ভারতের সাথে আমি পানি চাই, এটা কি আমার অপরাধ? আমাদের কূটনৈতিক প্রক্রিয়াগুলো বা রাজনৈতিক প্রক্রিয়াগুলো কি হবে? ভারত বিরোধী মনোভাব এখানে চাঙ্গা করে জনগণের মাঝে আমরা সেটি কি ভারতের লং মার্চ করে তারপরে ডুম্বুর বাঁধের দিকে এগিয়ে গিয়ে আমরা কি বাঁধের সংকট সমাধান করতে পারবো কিনা? যদি সক্ষমতা হয় তাহলে ডুম্বুর বাঁধ ভেঙে দেওয়া উচিত, কারণ ওটা অপরাধ। না, আমরা পারবো কিনা স্যার, সেই শক্তি আছে কিনা? তাহলে আমাদের কূটনৈতিক শক্তি, আন্তর্জাতিক ভাবে চিৎকার করব, লাফালাফি করব, মিছিল করব, করে আমার ন্যায্য পানি আমি চাই। যতক্ষণ না দিবে অবশ্যই ভারতের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে, দেশগুলো আছে, তাদেরকে সম্পৃক্ত করার প্রয়োজন আছে, কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন আছে। প্রয়োজনে যাব, এই যে কূটনৈতিক আলোচনা তো বললাম, তো আমাদের কিন্তু অর্থ উপদেষ্টার সাথে হাই কমিশনার দেখা হয়েছে। আমি মনে করি যে অর্থনৈতিক যে উন্নয়নের যে বিষয়টা, এটা তো সেটেল হয়ে গেছে। ভারত তার স্বার্থেই বলেছে, তারা তো যেহেতু ব্যবসা করে বড় অনেক টাকা ভারত এখান থেকে বাংলাদেশ থেকে, সবটাতেও স্বার্থ, তাহলে মানুষ মারাটা স্বার্থ, এটা তার স্বার্থ না? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তো তাহলে এটা বন্ধ করুক, সমস্যা গেল। জি, পানিটা আন্তর্জাতিক ইয়ার আইনে আছে, কোন আন্তর্জাতিক নদীর গতি প্রবাহ চেঞ্জ করা যাবে না। 54টা রিভার আছে আন্তর্জাতিক, তার ভিতরে 52টা হচ্ছে আমাদের দেশে নেমে আসছে। পানি আটকায় কেন? চীনের সাথে ভারতের নদী নিয়ে সংকট আছে। তাহলে আপনি কোন চীনের সাথে আছে, চীন মোকাবেলা করতে পারে, আমরা তো ছোট ভাই, আমরা তো মোকাবেলা, আমরা তো মুখ দিয়ে চিৎকার করি। এটাকে দেখলেই মনে করেন যে পররাষ্ট্রনীতি ভেঙে গেল, সম্পর্ক ভেঙে গেল। আমরা তো যুদ্ধ করি নাই, আমরা তো আমাদের লোক মারছে দেখে আমরা আর একটা মারি নাই, তারপরেও আমরা আপত্তি করছি, তাতেই ব্যথা যে মারো না, বিচার করো, এটাও করতে পারবো না। আমরা কি সিকিম হবো নাকি? লেন্দুক দর্জির মতো বাংলাদেশ লিখে দিয়ে চলে যাবো? জি আজিজ ভাই, আমার জি প্রশ্ন আমি আপনাকে আবারও বলি যে আমি যেহেতু কাউন্টার পার্ট নেই, যেখানে প্রশ্নগুলো আমি জানার জন্য বলছি, আপনি অন্যভাবে নেবেন না। যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে আওয়ামী লীগ একটা ডিসকোর্স, একটা বয়ান তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা নিরাপদ থাকে। সেটি এই যে সরকার পরিবর্তনের ফলে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু ভারত যেটা যেভাবে প্রচার করেছে, অতিরঞ্জিত করেছে, কিন্তু আক্রমণ তো হয়েছে, সেটিকে আমরা অস্বীকার করছি না। এটি শঙ্কার জায়গা আছে যে যদি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে মৌলবাদী সরকার, ডমিনেন্ট সরকার আসে, যারা ইসলামী রাজ্য চায়, ইসলামী তন্ত্র চায়, এরকম যদি সরকার আসে, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে। এই বক্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যদি আমি 69-এ এসএসসি পাস করছি, অর্থাৎ আমি পাকিস্তানের সময়ের ঘটনাও জানি, শেষ সময়ের চোখে দেখেছি। সুতরাং বই পড়ে আর মানুষ বললে আমি বিশ্বাস করব না। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত হিন্দুদের জমি দখল করার থেকে শুরু করে, তাদের মেয়েদের রেপ করার থেকে শুরু করে যতটুকু ঘটনা ঘটেছে সব যদি বিচার করেন, আওয়ামী লীগেররা বেশি করছে। 1, 2 হচ্ছে আওয়ামী লীগের পলিসি ছিল রং, যে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড় করছে। আর সব সময় আমাদের দেশে মাইনরিটি আছে 8%, তার হলো 6% হলো হিন্দু। এটাকে ব্যবহার করার জন্য সবসময় মাইনরিটির, এই যে যতগুলা আপনার এই কক্সবাজার থেকে, রামুর থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটছে, সব আওয়ামী লীগ সরকারি দলীয় লোক নেতৃত্ব দিয়েছে, অথচ দোষ চাপানো হয়েছে বিরোধী ঘাড়ে। আমার কথা হচ্ছে যে, আর ভারত এখানে হিন্দু থাকে, দিলে ওখানে লাভ দেয়, আর ওখানে যে একটা মাংসের টুকরা আছে, সন্ধ্যা মানুষ মারি ফেলে, ওটা চেক দিতে পারেন না। ফ্যানাটিক হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায়। হ্যাঁ, আপনি ভারতকে সমালোচনা করছেন, কিন্তু আপনার দায়িত্বটুকু, আপনি তো আপনার জনগণকে, আমার দায়িত্ব আপনার সংখ্যালঘুকে রক্ষা করবেন, ফলে আপনার সংখ্যালঘু নিয়ে আপনার ভাবনাটি, আমার ভাবনাটা হচ্ছে, আমার ভাবনা ভারত মুসলমানদের বিদ্বেষে আচরণ করছে, সেটি আপনার প্রতিবাদ করবেন। ভারত ওখান থেকে বাঙালি মুসলমান যারা আছে তাদের এনআরসির মাধ্যমে সব খেলায় দিতে চায়, ওরা ভারতীয় না। আর বাংলাদেশের কিছু ঘটলেই ইন্ডিয়ার চুলকানি ওঠে আগে, ব্যথা পায় আগে। কারণ কি? তারা তো বাংলাদেশি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা বাংলাদেশে বাস করে সব বাংলাদেশি, তো ওদের ব্যথা আমাদের জন্য, আমাদের বেশি হবে। ভারত চিৎকার দেয় কেন? প্রশ্ন ওই জায়গায়। সেই জায়গার থেকে তো ফ্যানাটিজম দাঁড় করে। যতগুলো আক্রমণ, ধরেন একটা আন্দোলন অভ্যুদয় ঘটে গেছে,
আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের লোক ছাড়া সবগুলোকে না বলে পালায় গেছে, তাদের বিপদে ফেলে। এখন যতগুলো হিন্দু বাড়ি মুসলমান বাড়ি ভাঙছে, যতগুলো তাদের দেখা গেছে যে একটা ছাড়া সবগুলো এগুলো হিন্দু হিসেবে কারো বাড়িতে আক্রমণ করেনি। তারা আওয়ামী লীগের নেতা ছিল, এমপি ছিল, আওয়ামী লীগ করতো। এটা রাজনৈতিক হামলা, অল্প হামলা। তবু আমরা চাই যে মাইনরিটি তারা তো দুর্বল, তাদের উপরে ওখানে তো আপনি দেখেন হেফাজতের লোক পাহারা দিছে, জামাতের লোক পাহারা দিছে, এই যে ছাত্ররা পাহারা দিছে বাড়ি। কিন্তু পাহারা দিয়ে একটি রাষ্ট্রের মানে একটা জনগোষ্ঠীর নিরাপত্তা কতটা নিশ্চিত করা যায় না? মানে পাহারা দিয়ে তো নিরাপত্তা নিশ্চিত করাটা এটা স্বাভাবিক অবস্থা নয়। আমি বলি দেশ স্বাধীনতার আগে আমাদের গ্রামে হিন্দু গোয়ালারা ছিল, আমাদের বাড়িতে স্বাধীনতার সময় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের সম্পর্ক কোনোদিন হিন্দু মুসলমান ছিল না, আমাদের ছিল প্রতিবেশী, আমাদের গ্রামের লোক ছিল। হিন্দু বারবার চিৎকার দিয়ে আমাদের দেশে কমনওয়েলথ হারমোনিটা ব্যাঘাত ঘটায় যে আমাদের হিন্দু মারে ফেলাইছে, হিন্দু মারে ফেলাইছে। আমরা সাম্প্রদায়িক তো 43 সালে 45 সালে সাম্প্রদায়িক 47 হামলা আমরা দেখেছি দুই দেশের মধ্যে, এবং সাম্প্রতিক সেই যে হামলায় আমরা অসংখ্য হিন্দু মুসলমানের প্রাণ দেখেছি। আমাদের সেটি তো একটা নীতি ছিলই যে হিন্দু মুসলমানের বিরোধ থেকে চাঙ্গা করে দেশটাকে শাসন করা, ভারতের যে দেশটাকে শাসন করা ব্রিটিশদের নীতি ছিল। তো আমরা এই ব্রিটিশ যে দৃষ্টিভঙ্গি, এখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলো বা আমাদের রাজনীতিটা ভারতকে, আমাদের এখানে যত মাইনরিটি বাস করে এরা বাংলাদেশি ভাবতে হবে, আর ভারতে যত হিন্দু আছে বা মুসলমান আছে আর যারা আছে আমরা ভাববো তারা ইন্ডিয়ান, তারা ভারত। এই ভাবনাটা আসবে। তার মানে জাতিগত একটা ভাবনা, ভৌগোলিক যে জাতীয়তার ভাবনা সেই জায়গা থেকে, সেটা হলেই সমাধান হবে। ধর্মের জায়গা থেকে তো সেই জায়গাটি আসলে খুব গুরুত্বপূর্ণ, আপনি চমৎকার করে বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ নতুন করে পাকিস্তানের কেন্দ্রিক, পাকিস্তান দিকে ঝুঁকে যাচ্ছে কূটনীতির দিক থেকে, যেখানে বলা হচ্ছে যে আরেকটা বলয় তৈরি হচ্ছে, যারা সমালোচনা করছেন। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? ভারত আমাদের আগের যে অ্যাটিটিউড ছিল তাদের অ্যাটিটিউডের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং স্বাভাবিকভাবে কেউ যদি, আমি আবারও বলতেছি, গ্লোবালাইজেশনের যুগে যার সাথে ব্যবসা আমার ভালো জমবে, সম্পর্ক আমার ভালো হবে, তার সাথে সম্পর্ক হবে। যার সাথে শত্রুতা হবে তার সাথে আমার টেকনিক্যালি চলবো আমরা। তবে ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করব, আমরা শত্রুতা বাড়ানোর চেষ্টা করব না। কিন্তু ভারত হচ্ছে, আমি একটাই কথা বলছি, তারা প্রতিবেশীদেরকে এক্সপ্লয়েট করতে চায়। দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে তার সম্পর্ক নাই। ভারতের শুধু এক ব্যক্তি, আওয়ামী লীগ না, এক ব্যক্তিকে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করছিল, ওর উপরে ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক না আসে, জনগণের সাথে ভারত জনগণের সাথে দেশের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরাও দেশের সাথে চাই। আমি একই কথা বলছি, আমাদের সমস্যা কোন কোন জায়গায়, আমাদের পানির জায়গায় ধরেন তিস্তা সারা জীবন করে, ফেনী নদীর পানি চাই, আপনি বসে আপনি ধরেন তিস্তা, এখন তিস্তা সংকট কি সমাধান হবে কিনা, পানির ন্যায্য হিসা আমরা বর্তমান সরকারের কাছে মানে আমলে পেতে পারি কিনা, অথবা সামনে যে সরকার আসবে, আওয়ামী লীগ নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা হয়তো এটা আদায় করতে পারেনি, কিন্তু আপনি কত আশাবাদী? আমি তো মনে করি আর তিস্তা চুক্তি করে লাভ নেই, কারণ তিস্তা সিকিম থেকে তৈরি হয়েছে। আমার ব্যাখ্যাটা শোনেন, এখানে গজলডোবা আনে পশ্চিমবঙ্গে বাদ দিছে। একবার আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে গজলডোবায় যখন পানি দরকার 50-50 পানি হবে, ভাগ হবে। তো যখন গ্রীষ্মকালে গজলডোবার ওখানে পানিই থাকে না, কারণ উপরে 12টা বাঁধ দেওয়া আছে, জলবিদ্যুৎও তারা ভারত নিয়েছে, যখন পানি প্রত্যাহার করে নেয়। তো আপনি যদি এখন চুক্তি করতে চান, যখন আমরা পানিতে চাইছি, আপনার তিস্তার প্রবাহ ঠিক করেন, প্রবাহ ছেড়ে দেন, 1। 2 হলো তিস্তা সহ 54টা রিভারে অভিন্ন নদী আপনার রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, টাকার অভাবে তারা কাজ শুরু করে নাই। এইটা যদি করে, এখানে তো বাংলাদেশকে পার্টি করা উচিত, তা তো ভারত চাপটি দিচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে পারবো, নাকি আমাদের বহুপক্ষীয় বা আন্তর্জাতিক আদালতে যেতে হবে বিষয়গুলো নিয়ে? কেন যাবো আদালতে, কেন যাবো? তারা আমাদের প্রতিবেশী না? সেটা আমরা আলোচনা করব, সেটা তো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সমুদ্র কিন্তু পেয়েছি, আমরা আন্তর্জাতিক আদালতে ওটা ফিসাবিলিল্লাহ পাইছি।
আমাদের কোনো উকিলও ছিল না। না 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 না, এটা আপনি কি বলেন? না, আমাদের অনেক অনেক রকম ডকুমেন্ট, অনেক রকম প্রক্রিয়া করা হয়েছে। আমি এখানে যারা কাজ করেছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে কোনো আদালতে ছিল না। শোনেন, আমরা বেরুবাড়ি তালপট্টি ছোটবেলায় স্লোগান দিয়েছি, আমরা সমুদ্র 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 সীমার কথা বলছি, ওখানে ম্যাপটাও হাজির করতে পারে নাই ওই গভর্নমেন্ট। ওটা হলো রায় আন্তর্জাতিক আদালত, যেটা বুঝছে। সেটি আপনি আরেকটু তথ্য নিতে পারেন। আমি যতটুকু জানি যে নানা রকম তথ্য প্রমাণ সাপেক্ষে লড়ে আমাদের বন্ধু দেশ এই যে বর্ডার কিলিং হচ্ছে, আমি কি এখন আন্তর্জাতিক আদালতে যাব? এটা আলোচনা বারবার সমাধান না হলে তো আমাদের যেতেই হবে। কেন যাবো? আন্দোলন আমরা যেতে চাই না, তো কনভেনশন আছে, আমরা তো যেতে চাই না। তাহলে আর বন্ধুর কথা কোন কে সম্পর্ক রাখেন না, মারেন আমাদের। সেটা তো মানবীয়নের প্রশ্ন না, আপনি আপনার অধিকার আদায় করবেন। অধিকারের জন্য আমি আন্তর্জাতিক আদালতে যখনই যাব তখনই তো বন্ধুর পরিচয় থাকলো না। তখন তো তার সাথে আমার রাইভেলরি শুরু না। যখন ভাই ভাই ঝগড়া হয় তখন তো আসলে তৃতীয় পক্ষ এক ধরনের সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষ সমঝোতা করে। তাহলে ওনারাই কোক, আমরা গুলি দিয়ে মারতেছি, তোমরা চিৎকার করো, আসো অমুক ভাই ডাকি মীমাংসা করে দেই। আন্তর্জাতিক আদালত মানে তো এটা ফরমাল। আজ ভাই আমরা আলোচনার শেষের দিকে, আমি একটু দর্শক কয়েকজন আছেন, আমরা তারা দেখছেন, আমরা একটু দর্শক একটা মন্তব্য একটু পরে নিতে চাই আপনার অনুমতি নিয়ে। আমাদের শামসুল আলম সাগর, তিনি এক্সিলেন্ট শো বলছেন। নাদিন ঘোষ, তিনি এক্সিলেন্ট শো বলার কথা বলবো। স্যার, ইন্ডিয়া বাংলাদেশ উই আর সেম হিউম্যান বিং, brother and sister. Bangladeshis excellent brother and sister. Please don't blame everything by each other. Farjana Farah, তিনি বলছেন important issue are being discussed. Well done, Millennium Television. Keep up the great work. Normita Choudhury, তিনি বলছেন very important show বলার কথা বলবো। Sir, we are Indian, we love your show, great information for our Bangladeshi and Indian, great job. ইন্ডিয়া থেকে তিনি দেখছেন। হামজা হোসেন বলছেন এক্সিলেন্ট ন্যাশনাল কনভেনশন ইস্যু শো, মিলেনিয়াম টিভি ডুইং গ্রেট জব। এরকম অনেকেই মন্তব্য করছেন। দর্শক, আসলে সময়ের অভাবে আমরা সেই আলোচনাগুলো করতে পারছি না। দর্শক, আমরা আলোচনা শেষ করব। তো আজিজ ভাই, যে প্রশ্নটি হচ্ছে যে এখন আমরা একটু সামনের দিকে তাকাতে চাই, যে আমরা তো আসলে অতীতে সরকার পারেনি বলেই তাকে চলে যেতে হয়েছে বা তাকে বিদায় নিতে হয়েছে, আন্দোলন হয়েছে, তার বিরুদ্ধে আমাদের নতুন একটি আকাঙ্ক্ষার জাগ্রত হয়েছে সকল ক্ষেত্রে। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক, আপনি বলেছেন যে সেটা আমরা চাই, কিন্তু আধিপত্যমূলক এক ধরনের সম্পর্ক ভারত প্রতিষ্ঠা করছে। তো এই জায়গাটিতে আসলে আমাদের যদি বলি যে আমাদের সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই আমাদের কি কি করণীয় আছে আমাদের কূটনৈতিক চ্যানেলে, রাজনৈতিক, এই যে প্রশ্নকর্তারা যে আলোচনা করেছে ওনারা, আমি যেটা বুঝেছি আমাদের লাইন আলোচনার সঠিক আছে। অর্থাৎ আমরা বৃহৎ দেশ, প্রতিবেশী, বন্ধু দেশ, স্বাধীনতা যুদ্ধে এই দেশ আমাদেরকে সাহায্য করেছে। আমরা তাদের সাথে, প্রতিবেশীর সাথে গোলমাল করে কারো মঙ্গল হয় না, ছোট হোক আর বড় হোক। সুতরাং সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে, শত্রুতা নয়। সবসময় বড় ভাই ছোট ভাইকে সবসময় আগলিয়ে রাখে, ছাড় দেয়। বড় ভাইয়ের এই মানসিকতা থাকতে হবে, আর ছোট ভাই সবসময় মনে করতে হবে বড় ভাই একটু চাপ দিবেই, একটু ধমক দিবেই। আমরা এভাবেই চলতে চাই, সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, একে উপরের পরিপূরক। আমাদের ছোট ভাবলে, অবজ্ঞা করলেও লাভ হবে না। আমাদের স্ট্র্যাটেজিক জায়গা কিন্তু বহুত শক্তিশালী। হ্যাঁ, ভারতও আমাদের সাথে পারবে না, আমরাও ঝগড়া করতে পারবো না। জানতে চাই স্ট্র্যাটেজি কোন জায়গাটা শক্তিশালী বলে আপনি মিন করছেন? আমি আপনি আলোচনা জেনে ধরেন, দক্ষিণ এশিয়ার ভারতের সাথে একটি দেশের সম্পর্ক নাই। অর্থাৎ ভারত বড় দেশ হলেও এতিম, একমাত্র বাংলাদেশ ছিল, সেও ছুটতে যাওয়ার পথে। আপনার আলোচনা বোঝা যাচ্ছে ছুটতে যাওয়ার পথে। তাহলে দক্ষিণ এশিয়া ফ্রেন্ডলেস। এই ফ্রেন্ডলেস, কিন্তু ভারত একটা ইমার্জিং কান্ট্রি, তাদের জনসংখ্যা এশিয়াতে আছে তো এশিয়াতে। ওই যে মায়ানমারে চীনেরও ইনভেস্টমেন্ট বেশি আছে, ভারতেরও ইনভেস্টমেন্ট আছে, যার ফলে দেখেন আমরা রোহিঙ্গাদের ফেরত দিতে বলি। তাহলে আমাদের পররাষ্ট্রনীতি এক ধরনের নিরপেক্ষতা অবলম্বন করে যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবো, সেভাবে আমরা চলেছি। পরে সে জায়গায় এক ধরনের ব্যত্যয় আসবে কিনা, আপনি কোনো একটা বলয়ের মধ্যে চলে গেলেন, চলে যেতে হবে। আমার কথা হচ্ছে যে ভারতের সাথে আমার যে সম্পর্ক, যে দেনা পাওনা,
সেটা যে যতটুকু প্রাপ্য জি। সেটুকু যাতে পায়। সেটা কি সংগ্রামের মধ্য দিয়ে আমরা পাবো নাকি সংলাপের মধ্য দিয়ে যদি পাবো? সংলাপে না হয় অবশ্যই সংগ্রাম করব। জি, ধন্যবাদ আজ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। খুব খোলামেলা প্রশ্ন করেছি আপনাকে, যেহেতু আপনি একক আলোচক হিসেবে, আমাদের আরো দুইজন আলোচক থাকবার কথা ছিল কিন্তু বিদ্যুৎ ঘাটতির কারণে, বিদ্যুৎ সংকটের কারণে যুক্ত হতে পারেননি। তো তারা যুক্ত হলে হয়তো আরো বেশি ইনপুট আমরা পেতাম। তো আপনি সময় দিয়েছেন আমাদের জন্য, মিলেনিয়াম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। সবসময় আপনাকে পাই এবং সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন, শুনেছেন। আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।